নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকে তোমাদের জন্য শেষ রাত অফিসে। ঘটনা পাঠে আমি রাজ, গ্রাফিক্সে রোহান। শুরু হচ্ছে শেষ রাত অফিসে। যে অফিসে এই কিছু বছর আগে জয়েন হওয়ার জন্য এত কাণ্ডকীর্তি করেছি এবং আজ সেই অফিস থেকে রিজাইন দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছি। ব্যাপারটা না হয় তোমাদেরকে একটু খুলেই বলা যাক। কলকাতায় দাঁড়িয়ে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলের স্বপ্ন অনেক থাকে। তার মধ্যে সবচাইতে বড় স্বপ্ন সেটা হলো একটি মোটা মাইনের চাকরি এবং সম্পূর্ণ পরিবারকে নিজের কাঁধে বহন করা। এই স্বপ্নটি কম বেশি সবারই থাকে, আমারও ছিল। আশুতোষ কলেজ থেকে পাস আউট হওয়ার পর অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তবে হাতে গুনে কয়েকটা অফিস থেকেই জয়েনিং অফার পেয়েছি। তবে জয়েনিং অফারে যা টাকা মাইনে দিচ্ছিল তাতে গাড়ি ভাড়াতেই অর্ধেক টাকা আমার বেরিয়ে যাবে। হাতে পড়ে থাকবে মাস গেলে 3 থেকে 4 হাজার টাকা, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি। বেশ কয়েক মাস ধরে একটি ঘড়ির দোকানে কাজে লেগেছিলাম। মন চাইতো না, নিজেকে বারবার বোঝাতাম। এমনই মাসখানেক কাজ করার পর হঠাৎ একদিন খবর পাই পার্ক সার্কাস এরিয়াতে একটি প্রাইভেট সেক্টর কোম্পানিতে জয়েনিং এর জন্য ইন্টারভিউ চলছে। এটাও কানে এসেছে যে একবার ওখানে জয়েন হতে পারলে যেমন মোটা টাকা মাইনে, ঠিক তেমনই বছরে বছরে মাইনে বাড়ারও সম্ভাবনা আছে। অর্থাৎ জীবন সেটেল করার সব থেকে বড় সুযোগ হয়তো আমার জীবনে এসেছে। সব কাজ ফেলে ইন্টারভিউ দিলাম এবং ভাগ্যক্রমে, বলা যায় সৌভাগ্যক্রমে, কাজটা হয়েও গেল আমার। জয়েনিং এ 16,000 টাকা মাইনে এবং 6 মাসের ট্রেনিং পিরিয়ড শেষ হলে বেড়ে হবে 18,000। তবে একটা জিনিস আমার এই কাজে একটু অস্বস্তিকর লেগেছিল। ইন্টারভিউ দেওয়ার সময় যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন আমাকে জানিয়েছিলেন যে ডে শিফট ও নাইট শিফট 2 শিফটেই আমাকে কাজ করতে হবে। দেখো, সেই হিসেবে আমার নাইট শিফট করতে অসুবিধা বলতে তেমন কিছু নেই, তবে রাতে বাইরে থাকতে আমার একটু আপত্তি আগাগোড়াই আছে। তবুও সুযোগটা আর হাতছাড়া করলাম না। নাইট শিফটে আপত্তি থাকলেও জয়েন হয়ে গেলাম। প্রথম দিন নাইট শিফট করার সময় জানতে পারলাম যে আমি বাদে আর হাতে গোনা কয়েকজনই নাইট শিফটে আমার সঙ্গে থাকবে। তবে মাঝে মাঝে হয়তো আমাকে একাও কাজ করতে হতে পারে। আমার অফিসটা না খুব একটা খারাপ না, যতক্ষণ না সবাই অফিসে থাকছে। তবে রাতের বেলা একটা জিনিস আমি খুব অনুভব করেছি। একটা কেমন গা শিরশির করা আবহাওয়া অফিসটাকে যেন সবসময় ঘিরে থাকতো। সকালবেলা যখন সবাই আসে তখনও তো লোকের মাঝখানে এই জিনিসটা বোঝা যায় না। তবে রাতের শিফটে যখন মাঝে মাঝে আমরা 2-3 জন থাকতাম তখন জিনিসটা খুব অনুভব করতাম। আমরা যারা রাতে করে থাকতাম তাদের মধ্যে বেশিরভাগ সবাই এই একই কথা বলতো যে এই অফিসের মধ্যে এমন কিছু আছে যা হয়তো প্রাকৃতিক নয়। সেই দিন আমার নাইট শিফট ছিল না, তবে কাজের এতটাই প্রেশার ছিল যে আমায় নিজে থেকেই নাইট শিফট নিতে হয়েছিল। এইচআরের সঙ্গে কথা বলেছিলাম যে নাইট শিফটে আমি কাজ করব, তবে আমার পরের দিন কিন্তু সম্পূর্ণ ছুটি লাগবে। প্রায় কয়েকবার নাকচ করার পর এই প্রস্তাবে এইচআর রাজি হয়। ওই দিন অফিসে আমার সঙ্গে কারোরই নাইট শিফট ছিল না, অর্থাৎ নিচে 2 জন সিকিউরিটি গার্ড ছাড়া সম্পূর্ণ অফিসে আমি একা। আমাদের অফিসের অন্য বিল্ডিংয়ে কিছু লোকজন ছিল বটে, তবে তাদের সঙ্গে আমার যোগাযোগ হবে না বললেই চলে। সম্পূর্ণ রাত আমাকে একাই কাটাতে হবে। 7:30টার সময় সবাই অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর পড়ে রইলাম আমি একা। ঠিক করলাম বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে
ফ্রেশ হয়ে তারপর কাজে বসবো। ঠিক তেমনই করলাম। বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে ভেতরে এলাম এবং খানিক টেবিলের মধ্যে মাথা দিয়ে বিশ্রাম করে নিলাম। পাক্কা 9টার সময় আমি নিজের কাজ শুরু করতে বসলাম। যতক্ষণ কানে গান শুনছিলাম ততক্ষণ এই একাকিত্বটা বুঝতে পারিনি। তবে হঠাৎ কি মনে হতে গানটা একবার বন্ধ করলাম। গানটা বন্ধ করা মাত্রই যেন একটা বিরাট রাক্ষসে আকারের নিস্তব্ধতা চেপে ধরল আমায়। সম্পূর্ণ অফিসে প্রত্যেকটা কম্পিউটারের স্ক্রিন বন্ধ। একমাত্র আমার সামনে চলছে কম্পিউটারের স্ক্রিনের আলো। জানি না, মাঝে মাঝে অনুভব হচ্ছে আমার পেছন থেকে কেউ যেন প্রচন্ড দ্রুত চলাফেরা করছে। অথবা এ নাও হতে পারে, সম্পূর্ণ আমার মনের ভুলও হতে পারে। মাঝে মাঝে এও মনে হচ্ছিল কেউ যেন আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা হাত কেউ স্পর্শ করছে। আবার কখনো এও মনে হচ্ছিল যে সত্যিই হয়তো এমন কিছু এই অফিসে রয়েছে যা আমি খালি চোখে দেখতে পারছি না। হয়তো আমাকে সে সব সময় তার নজরে রেখেছে। কেমন যেন অস্বস্তি কাজ করছিল আমার মধ্যে। ভাবলাম বাথরুম থেকে একবার মুখ ধুয়ে আসলে হয়তো এরকম বন্ধ হবে। গেলাম বাথরুমে। চোখে মুখে জল দিয়ে সবে মাত্র দরজার দিকে মুখ ফিরবো, ঠিক সেই মুহূর্তে কেউ যেন আমার সামনে থেকে ছুটে বেরিয়ে গেল, ভীষণ দ্রুত, ভীষণ তাড়াতাড়ি। খানিক চমকে উঠে পেছনের দিকে সরে এলাম। মেঝেতে পড়ে থাকা জলে সামান্য স্লিপ হলো পাটা। নিজেকে সামলে অনেক কষ্টে ভয় ভয় গিয়ে বসলাম কম্পিউটারের সামনে। কিছুক্ষণ কাজ করার পর আবারও সেই অস্বস্তি। শেষে ভাবলাম যে অফিসের ব্যালকনিতে গিয়ে যদি একখানা সিগারেট খাওয়া যেত তাহলে হয়তো এই অস্বস্তি থেকে রেহাই পাওয়া যেত। সিগারেট নিয়ে পৌঁছালাম অফিসের ব্যালকনিতে। সিগারেট খেতে খেতে অফিসের মেন গেটের দিকে তাকালাম। এই মেন গেট রাত 8টার পর বন্ধ হয়ে যায়। লোক চলাচল করে না বললেই চলে। ঠিক সেই জায়গায় দেখলাম একজন অল্প বয়সী মেয়ে, হয়তো বয়স 25 থেকে 26 হবে, মেন গেটের সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে ব্যালকনির দিকে, ঠিক আমার দিকে। মেয়েটাকে এই অফিস চত্বরে এর আগে কখনো দেখিনি। তবে এত রাতে এই মেয়েটি এখানে কি করতে পারে? ও একটা প্রশ্ন মাথা এসেও আবার যেন কোথাও হারিয়ে গেল কাজের চাপে। যথারীতি অত মাথা না ঘামিয়ে সিগারেটটা শেষ করে ফেললাম কম্পিউটারের সামনে। কম্পিউটারের সামনে বসে কিছুক্ষণ কাজ করছিলাম। তখনই অনুভব করলাম আমার পেছনে ব্যালকনিতে কেউ যেন দাঁড়িয়ে আছে। মাথা ঘোরালাম। সেই মেয়েটা, যেই মেয়েটা এতক্ষণ ধরে মেইন দরজার সামনে দাঁড়িয়েছিল এবং এই ব্যালকনির দিকে এসে তাকিয়েছিল, সে এসে দাঁড়িয়েছে এখন আমারই সামনে অফিসের ব্যালকনিতে। তবে এ কি করে সম্ভব? অফিসের ব্যালকনিতে আসতে গেলে মেইন গেটের দরজা হয়ে আমার সামনে দিয়েই তাকে বেরোতে হবে, আর মেইন দরজা তো বন্ধ। মেয়েটা এলোই বা কি করে? ভয়ে চেয়ার থেকে উঠতে গিয়ে ভীষণ জোরে পড়ে গেলাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা উঠে দাঁড়িয়েছে ব্যালকনির রেলিং এর ওপর। তাড়াহুড়ো করে ওইদিকে ছুটতে যাবো, ঠিক তখনই দেখলাম মেয়েটা ঝাঁপ মারলো রেলিং থেকে। তাড়াহুড়ো করে উঠে গিয়ে বিল্ডিং এর উপর থেকে নিচের দিকে তাকালাম। কিচ্ছু নেই, ধুধু করছে অন্ধকার আর নির্জন মেন গেট। দৌড়ে নিচে নেমে পেছনে গেটে গেলাম। দেখলাম আমাদের দীনেশ দা খানিক নিজের জায়গায় বসে ঘুমে ঢুলছে।
দৌড়ে দৌড়ে গিয়ে তার সামনে গিয়ে হাঁপাতে থাকি আমি। দীনেশদা, সমস্ত ঘটনা তাকে গিয়ে খুলে বলতে আমাকে একখানা ঘটনা বললেন তিনি। দীনেশদা বলল, 2 বছর আগের ঘটনা। এই অফিসেই কাজ করতো নিরুপমা বলে একটি মেয়ে। ভারী সুন্দর ছিল, বেশ মিষ্টি মেয়ে ছিল। রোজ অফিসে ঢোকার সময় আমাকে বলে যেত, দীনেশদা এলাম। আবার আবার অফিস থেকে বেরোনোর সময় আমাকে বলে যেত, দীনেশদা এলাম আজকে, কালকে দেখা হবে। হঠাৎ জানি না কি হলো, সকালে আমার সঙ্গে কথাও বললো। হঠাৎ সন্ধেবেলা আমি সবার চেক ইন করছিলাম, ছুটি হয়ে গেছিল, সবার ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখলাম অফিসের সামনের গেটটা ওই 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 ব্যালকনির ঠিক নিচে প্রচন্ড ভিড় জমেছে। ছুটে গিয়ে দেখলাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ফুটফুটে মেয়েটা নিরুপমা। পরে পুলিশ কাছারি হয়েছিল, লাভ কিছুই হয়নি। ওই ওই বলে না, টাকার সামনে সবকিছুই হার মানতে বাধ্য হয়। কি করে হলো, কেনই বা এমন হলো, কেউ জানেনি। এরপর যারা যারা নাইট শিফটে কাজ করেছে সবাই বলেছে এমন অনেক কিছু দেখে। তবে একটা সত্যি কথা কি বলতো, ও কখনো কাউকে ক্ষতি করেনি। ঘটনাটা শুনে সেই রাতে কাজ করতে পারিনি, 2 দিন অফিসে আসতে পারিনি, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। এই ঘটনার কথা পরে আমার আরো অফিসে 2-3 জন বন্ধুকে বলেছিলাম, তারাও বলেছিল যে মাঝে মাঝে তারা যখন নাইট শিফটে কাজ করে তারাও এমন কিছু অনুভব করে। নিরুপমার সঙ্গে যে সেই রাতে কি হয়েছিল তা আজও অজানা। আর হ্যাঁ, এই কথাটা সত্যি, টাকার সামনে আজও সবকিছুই হার মানতে বাধ্য হয়। কেমন লাগলো আজকের গল্প? আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। এবং কমেন্টে জানান আজকের ঘটনা আপনাদের কেমন লেগেছে। শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আমি ফিরছি নতুন আরও একটি অসাধারণ এবং ভয়ের গল্প নিয়ে পরের বৃহস্পতিবার। আজকের জন্য সকলকে শুভরাত্রি।